আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই সভায়। সালের পার্টি কংগ্রেস, নবম পার্টি কংগ্রেস, এই পার্টি কংগ্রেসের দলিলে এবার এসে বলা হলো নয়া ফেসিবাদের উত্থান সম্পর্কে। এই দুটোকে আমি কানেক্ট করছি। কিছু থাকে না এবং নিজেরা যখন আভ্যন্তরীণ সমস্যায় ভোগেন তখনই কিন্তু তাদের স্বৈরাচারী রূপটা আসল প্রত্যাহার করে নেওয়ার জন্য, এবং তখন গিয়ে এই আন্দোলনটা নিঃশর্তে প্রত্যাহার করা হয়। সেই দিন জরুরি অবস্থা জারির পর ভোটটা যখন দিলেন, শ্রীমতী গান্ধী নিজেও হারলেন, তার দলটা হারলো, এবং দেশের কথা মানুষই বললেন। মানুষ যতদিন এটাকে মেনে নেন, মানুষ যতদিন পর্যন্ত এটাকে সহ্য করে নেন, ততদিন পর্যন্ত এটা টিকে থাকতে পারে। যখন মানুষ ওই জরুরি অবস্থা থেকে যে শিক্ষাটা আমরা পেয়েছি সবই মনে হয় তাদের, কিন্তু কোনো কাজ করলেন না। মানুষ যখন সুযোগ পায় তার যে কয়েকজন ছিল বাধা বিপত্তির মধ্যে খোলা যেত, এমনটা ছিল না। এখন যেটা চলছে জরুরি অবস্থা না। এবং আজকের সভার যে আলোচ্য সূচি, স্বৈরতান্ত্রিক জরুরি অবস্থার 50 বছর। ফলে স্বৈরতন্ত্রের বিপদ সম্পর্কে ওই পার্টি কংগ্রেস থেকে সংকেত দেওয়া হয়েছিল, বলা হয়েছিল। তার ঠিক 3 বছর যদি লড়াই ময়দানে নামানো যায়, সংগ্রামে সামিল করা যায়, মানুষকে যদি বোঝানো যায়, মানুষ সেই পরিবর্তন নিয়ে আসে। এবং সংঘচালক বাবা সাহেব দেওরস শ্রীমতী গান্ধীকে 2টা চিঠি লিখেছে। আমি একটা চিঠির উল্লেখ করে দিচ্ছি। আর 1972 সনে সেই মাদুরাইয়ে মানিকদা নাকি প্রতিনিধি ছিলেন প্রথম, আমার যদি ভুল। এরকম জরুরি অবস্থা হয়তো বা সব জায়গায় এই শব্দটা প্রয়োগ হয় না, ইমার্জেন্সি বা ইত্যাদি ইত্যাদি। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময়েতে তার উত্থান দেখা গেছে, এবং তার মূল কারণ যে শাসক দল, অর্থাৎ যারা শাসক দল মিনস যে বুর্জোয়া শাসক দল, তাদের অস্তিত্ব যখন বিপন্ন হয়, তাদের অস্তিত্ব মানে হলো লগ্নি পুঁজির স্বার্থে তারা যখন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে অন্য পথ খুঁজে পান না, তখন নানা কায়দায় এরকম অটোক্রেটিক বা স্বৈরাচারী পদক্ষেপ তারা গ্রহণ করেন। আমরা এটাকে ঠিক সেরকম ভাবে ফেসিবাদ না বললেও এটা ফেসিবাদের তার একটা বৈশিষ্ট্য বটে। আমরা এটা ইউরোপেও দেখেছি। ইটালিতে মুসোলিনির নেতৃত্বে সেই 1922 সাল থেকে 43 সাল অব্দি, জার্মানিতে দেখেছি আমরা হিটলারের নেতৃত্বে 45 সাল অব্দি। কিন্তু সমস্ত ক্ষেত্রেতে কি ইটালি কি জার্মানি বা আমাদের দেশেও ইন্দিরা গান্ধীর নেতৃত্বে বা আজকের যা নয়া ফেসিবাদী যোগ বা বৈশিষ্ট্য নিয়ে মোদী সরকার চালাচ্ছে, তাদের যেরকম পরিণতি, সেই পরিণতি হবে অবশ্যই জনগণকে সাথে নিয়ে। তার বিরুদ্ধে আমরা লড়াইকে ঠিক সেই দিশায় নিয়ে যেতে পারব। তো এখানে আমাদের দেশে 1975-এর সেই ঘটনায় আমরা যদি দেখি যে কোন সময়কালে এই ঘটনাটা হয়েছিল। 1975 মানে 5ম লোকসভার সময়কালে ইন্দিরা গান্ধী তিনি তখন শুধু আমাদের দেশের জনগণের না, এশিয়ার মুক্তিসূর্য হিসাবে আখ্যায়িত, এইভাবেই প্রচারে হাইপ তোলা হয়েছিল। বাংলাদেশের 71-এর যুদ্ধে ভূমিকা গ্রহণ করার পর জেনারেল সিলেক্ট ক্যান্ডিডেট
রিজার্ভের দশরথ ক্যান্ডিডেট, আমি তার ইলেকশন এজেন্ট ছিলাম, তখনও কিন্তু পুলিশ আমাকে ধরার চেষ্টা করছে। যাই হোক, এখানে ভোটার স্লিপ দেওয়ার লোক নাই। ভোটের আগের দিন রাত 8টা থেকে 11টা পর্যন্ত সাধনা মাসিমা হাতে হারিকেন নিয়ে, বিরোধা দাস, এখনো তার নাম আমার মনে আছে, সাধনা মাসিমার নারী সমিতির তার এলাকার যে ছোট্ট টিম, তার মধ্যে অন্যতম সদস্য, তারা বাড়িতে গিয়ে গিয়ে এই ভোটার স্লিপ দিচ্ছেন। কিন্তু যাই হোক, ফল তো ভালো হলো না। বিপিন চক্রবর্তী হান্না প্রায় মানে তার জামানতই জব্দ যাওয়ার মতো। হঠাৎ করে সচিন সিং আসলেন, বাড়ি বাড়ি যেতে আরম্ভ করলেন। তো আগরতলার কয়েকটা জায়গা সেই থেকে শুরু হলো প্রার্থীর বাড়িতে যাওয়া, কি যে সমস্যা তৈরি করে দিয়ে গেল। সেই ভদ্রলোক সেখানে ব্যাপক ভোটের ব্যবধানে জয়যুক্ত হলেন। আমরা তো মন্ডল একটু খারাপ, কিন্তু দেশের খবর সংগ্রহ যখন হলো, তাতে যখন দেখলাম ইন্দিরা গান্ধী প্রস্ত হলো, মোটামুটি এটা আমাদের এখানে যে ঘাটা তৈরি হয়েছিল, এটা অনেকটা মলম লাগানোর মতো, এটা অন্য পরিস্থিতি। তাহলে এখান থেকে আমি যে কথাটা বলার চেষ্টা করছি, যে মানুষই পরিবর্তন করতে পারে। অত্যাচারীরা দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারে না, স্বৈরাচারী শক্তি দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারে না। মানুষের মধ্যে যে ক্রোধ, ক্ষোভ, ঘৃণা, তা যদি সংগত হয় এবং একটা উপযুক্ত সময় যদি তার প্রতিফলন ঘটাবার সুযোগ মানুষের সামনে আসে, মানুষ যদি সেই সুযোগটা কাজে লাগাতে পারে, তাহলে অত্যাচারীদেরকে ক্ষমতাচ্যুত করে ছুঁড়ে ফেলে দিয়ে নতুন শক্তিকে, সেখানে জনস্বার্থবাহী শক্তিকে ক্ষমতায় বসানো যায়। এটা এই ৭৭-এর সাধারণ লোকসভা নির্বাচনের অভিজ্ঞতার মধ্য দিয়ে কিন্তু প্রতিপন্ন হয়েছে। কাজে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের দেশের যে পরিস্থিতি চলছে, 11 বছর আরএসএস এর নেতৃত্ব এবং নিয়ন্ত্রণে প্রধানত বিজেপি দলের যে সরকার ভারতবর্ষে চলছে, ধীরে ধীরে প্রথম থেকেই তারা গণতন্ত্রকে ধ্বংস করতে শুরু করছেন, একথা বলছি না। ধীরে ধীরে আক্রমণ করতে 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 এমন একটা জায়গায় তারা 11 মাসের ব্যবধানে ভারতবর্ষকে নিয়ে এসছে যে একটা জরুরি অবস্থার সময়ে যে যে ব্যবস্থাগুলি ইন্দিরা গান্ধী গ্রহণ করেছিলেন, এগুলো জরুরি অবস্থা আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করে আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিজেপি সরকার পর্যায়ক্রমে সেই জিনিসগুলি কিন্তু তারা কার্যকরী করার চেষ্টা করছে। নির্বাচন, ইলেকশন কমিশন বগলদাবা করেছে, আমি ব্যাখ্যা করে সময় নিচ্ছি না, এগুলো আপনারা জানেন। বিচার ব্যবস্থা, জুডিশিয়ারি, এটাকে বগলদাবা করার চেষ্টা করছে, বহুল অংশে নিয়ন্ত্রণে নিয়ে এসছে। ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র হাত ধরাধরি করে চলবে। আমাদের সংবিধানের মুখপদ্মের মধ্যে যেটা উল্লেখিত, এটাকে ধ্বংস করে দিচ্ছে। ধর্মের কথা বলে, বর্ণের কথা বলে বিভাজন তৈরি করছে। সংসদীয় যে ব্যবস্থা, পার্লামেন্টারি যে সিস্টেম, সংখ্যার বিরোধীরা আছে কিন্তু অনেকটা অস্তিত্বহীন। শাসক বিজেপি এবং তাদের যারা সঙ্গে আছে, তারা তাদেরকে সেখানে মুখ খুলতেই দিচ্ছে না। আইন পাস করার জন্য, বিল পাস করার জন্য হিসেব করে কতজনকে এই সংসদের বাইরে রাখলে পরে এটা করা যাবে, তাদেরকেই সংসদ থেকে বের করে দিয়ে তারা সেই আইন পাস করে নিচ্ছে। এগুলো আপনারা জানেন। এগুলো কিসের লক্ষণ? এটাকেই আমরা আমাদের পার্টি, তার যে 24তম পার্টি কংগ্রেস, তাতে পলিটিক্যাল রেজলিউশন তা ব্যাখ্যা করতে গিয়ে সেখানে বলা হয়েছে, এই যে ট্রেন্ডগুলো, এটাই হচ্ছে নয়া ফেসিবাদী যে ধরনটা, ফেসিবাদের মৌলিক তার যে ভিত্তিটা, তার যে দর্শনটা, তার মধ্যে মৌলিক কোনো পরিবর্তন ঘটেছে মনে করার কারণে। যেখান থেকে ফেসিবাদের উত্থান, তার বিশ্লেষণ করতে গিয়ে ডিমিত্র তিনি অনেক আগে বলে গেছেন যে এটা হচ্ছে পুঁজিবাদী ব্যবস্থার যে সমস্যার সংকট, তার উচ্চতর পর্যায়ের সাম্রাজ্যবাদ, এরাও যখন সমস্যার সমাধান করতে পারছে না, তখন মানুষকে তার আন্দোলন সংগ্রাম দাবি রাখার জন্য এবং তাদের মুনাফার পাহাড়কে পর্বতে পরিণত করার জন্য সবচেয়ে ঘৃণ্যতম যে চেহারাটা তারা নেয়, এটা হচ্ছে ফেসিবাদী চেহারা। অভিভাবক মন্ডলী,
সালের পার্টি কংগ্রেস নবম পার্টি কংগ্রেস, আর এ করণীয় কিছু থাকে না এবং এটাকে প্রত্যাহার করে নেওয়ার জন্য। এবং তখন গিয়ে সেই দিন জরুরি অবস্থা জারির পর কথা মানুষই বললেন, মানুষ যতদিন এটাকে মেনে নেন